মোশন গতি রিলেটেড কোনো ম্যাথ আমরা করতে পারি, ঠিক আছে? সো এখানে দেখো যে একটা ফিগার দেয়া আছে, লাইক এরকম একটা ফিগার আছে, এবং এখানে তোমরা যদি খেয়াল করো y অ্যাক্সিস বরাবর হচ্ছে ভেলোসিটি। ওকে, তো এখান থেকে ক্যালকুলেশন করা সবসময় তোমরা যারা বা ইন্টারে ম্যাথ করছো, আমারই কনফিউশনটা ছিল, পরবর্তীতে আমি আস্তে আস্তে এটা কভার করতে পারছি। সেটা হচ্ছে সবসময় আমাদের বুলেট বা গাড়ির যে অঙ্কগুলো ছিল, হ্যাঁ, সবসময় কিন্তু আদি বেগ শূন্য ছিল না, ঠিক আছে? আদি বেগ অনেক সময় দেখা ছিল যে আদি বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বাট তখন একটা কনফিউশন ছিল যে আচ্ছা আদি বেগ কিভাবে জিরো না হয়ে অন্য একটা ভ্যালু হয়, ঠিক আছে? কারণ আদি বেগ যে কোনো জিনিসের একটা নর্মাল বেগ তো সে সবসময় শূন্য থেকে শুরু হবে, রাইট? এটা গাড়িটা সবসময় আজীবন চলবে না, শূন্য থেকে তার শুরু হবে এবং তারপর তার গতি আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে? বাট এটার ক্ষেত্রে যেটা হয় যে অ্যাকচুয়ালি যে গাড়ি যেই গতিতেই থাকুক না কেন, আমি যেখান থেকে ক্যালকুলেশন করা শুরু করব, মানে আমি যেখান থেকে টাইম গণনা করা শুরু করব, সেটাই হচ্ছে ওই গাড়ির আদি বেগ। বুঝা গেছে আমার কথা? লাইক একটা এক্সাম্পল আমি দিই। ধরো এটা কুমিল্লা, এটা হচ্ছে কুমিল্লা, এটা ধরো হচ্ছে ঢাকা, আর এটা ধরো হচ্ছে ময়মনসিংহ, এটা হচ্ছে ওকে। এখন তুমি যে অবস্থানে আছো, তুমি ধরো ঢাকায় আছো, তুমি হচ্ছে ঢাকায় আসছো, ঢাকা ধরো স্টার্টিং এখান থেকে চিটাগাং রোড থেকে এইদিকে যদি তুমি যাও, ধরো এটা হচ্ছে গাজীপুর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ঢাকা। এখন একটা গাড়ি এখান থেকে স্টার্টিং শুরু করলো, গাড়িটা এখান থেকে চলা শুরু করলো কুমিল্লা থেকে, সে যাবে হচ্ছে কোথায়? ময়মনসিংহ, ওকে? তো কুমিল্লা থেকে সে একটা নির্দিষ্ট স্পিডে আসতেছে, বেগ বাড়তেছে, এসে সে হচ্ছে কি এই ময়মনসিংহে আসলো। তো তার আদি বেগ একদম কুমিল্লা থেকে যদি চিন্তা করো, স্টার্টিং হচ্ছে এখানে কত বেগ ছিল? এটা ছিল 0। তো ময়মনসিংহে আসার পর তার বেগ হচ্ছে কত? 0, কারণ পুরো রুটটা হচ্ছে কুমিল্লা টু ময়মনসিংহ। এখন তুমি যেখান থেকে অবজারভেশন শুরু করবা, যে তোমার ক্যালকুলেশন বা হিসাব নিকাশ শুরু করবা, সেটা তুমি হচ্ছে শুধুমাত্র ঢাকা থেকে হিসাব করবে। তো ঢাকা থেকে হিসাব করলে তোমার স্টার্টিং ধরতে হবে কোথায়? এখানে দেখছো, এখান থেকে যদি তুমি ধরো ঢাকা, দ্যাট মিন্স এখান থেকে স্টার্টিং কিন্তু অনেক আগে, এই বরাবর আসার পর তখন যদি সেখান থেকে স্টার্টিং টাইম গণনা শুরু করছো, সেখানের যে বেগ সেটা হচ্ছে তোমার ইউ, ওকে? শেষ বেগ স্যার সবাইকে মিউট করে দেন। তো মিউট করা লাগবে, কারণ তোমাদের এখান থেকে নয়েজ আসছে আমার মনে হয়, কারণ যখন ক্লাস নিলাম সবাইকে মিউট করে, যাদের আগের ক্লাসের মতো যাদের কোশ্চেন থাকবে তারা আনমিউট করবে, ওকে? আনমিউট করবে না, তারা হচ্ছে লোয়ার হ্যান্ড করবে। যেমন দুজন হাত তুলছে, কি সমস্যা? উজ্জ্বল শেখ, প্রবলেম কোনো? আর হচ্ছে মুস্তাক তাহমিদ অয়ন, কোনো সমস্যা? তো প্রবলেম নাকি চেক করার জন্য হাত তুলছো? আচ্ছা, তোমাদের বুঝতে পারছি, তোমরা চেক করার জন্য হাত তুলছো, তোমাদের হাত নামিয়ে দিলাম। তো নেক্সট আচ্ছা অয়নের কোনো কোশ্চেন আছে? অয়ন বলো কোশ্চেন। হ্যালো স্যার, আরেকবার একটু বোঝান, আরেকবার। আচ্ছা, আরেকবার বুঝাতে হবে, ওকে ঠিক আছে। আমি বলতেছিলাম যে কোন বস্তুর আদি বেগ, ঠিক আছে? একটা গাড়ি চলাচল শুরু করলে যেখান থেকে শুরু করবে তার স্টার্টিং একদম সে কি বলে চাবি দেওয়ার আগ পর্যন্ত বা গিয়ার শিফট আগ পর্যন্ত তার ভ্যালু কত? 0, ঠিক না? তার কোনো ভেলোসিটি নেই। আবার যেখানে শেষ হবে তার কোনো ভেলোসিটি নেই। সবসময় আদি বেগ এবং শেষ বেগ মানে বাস্তব পক্ষে মনে হয় কি 0, ঠিক না? যেখানে শেষ হবে মানে তার চলাচল একদম বন্ধ হবে, সেখান পর্যন্ত মনে হয় যে 0। বাট আমরা যদি সবসময় আদি বেগ এবং শেষ বেগ 0 নিয়ে ক্যালকুলেশন করি, আমাদের কিন্তু কোনো ম্যাথও হবে না, কোনো কিছু আগাবে না। সো আদি বেগ এবং শেষ বেগটা ক্যালকুলেশন করতে হবে
যেখান থেকে আমি টাইম গণনা শুরু করব। লাইক এখানে একটা এক্সাম্পল দিলাম যে কুমিল্লা থেকে একটা বাস ময়মনসিংহ যাবে, ঠিক আছে? এখন আমি কাউন্ট করা শুরু করবো চিটাগাং রোড থেকে কাউন্ট করা শুরু করবো। তো এখান থেকে কাউন্ট করা যখন আমি শুরু করব, তার সেই অবস্থায় যে বেগ সেটা হচ্ছে আদি বেগ, যেটাকে আমরা ইউ ধরি। আদি বেগকে সবসময় কি ধরা হয়? ইউ। এবং লাস্টে ধরো ঢাকার শেষ প্রান্ত হচ্ছে গাজীপুর দিয়ে শেষ, তারপর সে ময়মনসিংহ ডুববে, এরকম ভাবে। তো এটা হচ্ছে আপনার কি ভি, ঠিক আছে? এবং আদি বেগ এবং ভি এর নির্দিষ্ট কোনো ভ্যালু থাকতে পারে। এটা জিরো হইতে পারে, ধরো কুমিল্লা থেকে আসলে ঢাকাতে সে এখানে সে ট্রানজিট বা 10 মিনিট, তো ঢাকা থেকে যদি কাউন্ট করা শুরু, তাহলে এটা জিরো হইতে পারে, বাট অলওয়েজ জিরো এরকম না, ঠিক আছে? একটা নির্দিষ্ট বেগ নিয়ে সে তার আদি বেগ থাকতে পারে এবং নির্দিষ্ট বেগ নিয়ে সে শেষ বেগ হতে পারে, অলওয়েজ জিরো না। ওকে, এটাই বলতেছিলাম। এখন এখানে যে গ্রাফটা দেখো, এখানে যে গ্রাফটা, এখানে আমাদের এটার যে ভেলোসিটি আদিবেগ, দেখো আদিবেগ কিন্তু জিরো না, আদিবেগ হচ্ছে কত? ইউ। এবং এটার যে শেষ বেগ সেটা হচ্ছে কত? ভি। সো আদিবেগ এবং শেষ বেগ যদি আমি হিসাব করি, একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস এর উপরে, এটা জিরো বরাবর যদি থাকতো তাহলে হচ্ছে জিরো থেকে শুরু হতো, যেহেতু উপরে ইউ ভ্যালুটা, তো এখানে একটা বেগ থাকবে, ভেলোসিটি থাকবে, ওকে, যেটা হচ্ছে ইউ এবং শেষ বেগ হচ্ছে ভি। এখন আমাদের যে ত্বরণের যে সূত্রটা, ত্বরণের সূত্র হচ্ছে এরকম, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই হচ্ছে টি, ঠিক আছে? শেষ বেগ থেকে যদি আমি আদি বেগ বিয়োগ দিই, তাকে যদি সময় দিয়ে ভাগ করি, যে যতটুকু সে টোটাল যে শেষ বেগ থেকে আদি বেগে পৌঁছাইতে যে সময়টা তার লাগছে, সেই সময় যদি হয় টি, তাহলে আমি ত্বরণ বা অ্যাক্সেলারেশন পাবো এই সূত্রের মাধ্যমে, a ইজ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো এইটাকে যদি তুমি ম্যানিপুলেট করো, টিটা এখানে গুণ করো, তাহলে এটি হয়ে গেল, এবং বিটাকে এক পাশে রেখে ইউটাকে যদি আরেক অপোজিটে নাও, এটা হয়ে গেল কি বি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি। ওকে, তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক একটা সূত্র, যে শেষ বেগ ইকুয়াল আদি বেগ প্লাস ত্বরণ ইনটু সময়। পরবর্তীতে এখন আমরা আরেকটি সূত্র বের করবো, সেটা হচ্ছে টোটাল যে কি পরিমাণ দূরত্ব সে অতিক্রম করছে, হ্যাঁ, আদি বেগ থেকে শেষ বেগে পৌঁছাইতে যে টি সেকেন্ড সময়ে বা টি সময় সে কত দূরত্ব অতিক্রম করছে, সেটা ক্যালকুলেট করা হয় এই যে আমাদের যে গ্রাফটা আছে, এই গ্রাফ টোটাল যে ক্ষেত্রফল, ঠিক আছে? এটার যে টোটাল ক্ষেত্রফল, যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কি টোটাল অতিক্রান্ত দূরত্ব, টোটাল সে ডিসটেন্স কতটুকু ট্রাভেল করছে। সো অতিক্রান্ত দূরত্বের যেভাবে প্রকাশ করা হয় সেটা হচ্ছে এস দিয়ে, ঠিক আছে? এস। এবং একটু দেখো যে এই যে শেপটা, এই শেপটা একটা বেসিক্যালি হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে? তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয় করা হয় কিভাবে? যে ট্রাপিজিয়ামে মনে রাখবা সবসময় এর দুইটা সমান্তরাল বাহু থাকে, এটা এবং এটা হচ্ছে সমান্তরাল বাহু, ঠিক আছে? দিস ওয়ান এন্ড দিস ওয়ান, এই দুটো হচ্ছে তার সমান্তরাল বাহু, এটা এবং এটা, এটা হচ্ছে তাদের সমান্তরাল বাহু, এবং এই দুইটা হচ্ছে কি অসমান্তরাল বাহু, এটা এবং হচ্ছে এটা। তো মনে রাখতে হবে যে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ নিলাম ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। তো সমান্তরাল বাহুটার একটু দেখি যে সমান্তরাল বাহুদ্বয়ের ভ্যালু কি কি। এটা হচ্ছে ইউ, এই বরাবর এই ভ্যালুটা যেটা সেটা হচ্ছে ইউ, এই বরাবর যে ভ্যালুটা দিস ইজ আওয়ার ভি। ওকে, এটা হচ্ছে এই বরাবর যে পার্টটুকু আছে সেটা হচ্ছে কি ভি। তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল তাহলে কি হবে? হাফ ইনটু ইউ প্লাস ভি, এবং হচ্ছে হাফ ইনটু ইউ প্লাস ভি, এবং হচ্ছে উচ্চতা, ঠিক আছে? এটার উচ্চতা কতটুকু, উচ্চতাটা হিসাব করা হয় এই অ্যাঙ্গেল, উচ্চতাটা হিসাব করা হয় এই অ্যাঙ্গেল, ঠিক আছে? এতটুকু, এটা হচ্ছে তার উচ্চতা। দিস ইজ আওয়ার হাইট। সো এই হাইটটা দেখো, এই হাইটটা হচ্ছে 0 থেকে টি পর্যন্ত। সো এই হাইটটা হচ্ছে বেসিক্যালি এই টি। বুঝা গেছে? তাহলে তাহলে আমাদের সূত্র হচ্ছে, এই দাগাদাগি করতেছো কে? দাগাদাগি কি করতেছিলাম? বুঝলাম না, দাগাদাগি করা লাগবে কেন? মুস্তাক আহমেদ অয়ন এখন হাত তুলে আসো। আচ্ছা, মুস্তাক আহমেদ তামিদ অয়ন, শোনা যাচ্ছে আমার কথা? মানে চালাইতে পারতেছে না নাকি বুঝতেছি না। আচ্ছা, তোমার হ্যান্ড করে দিই, ঠিক আছে?
যদি প্রবলেম হয় তাহলে বলবা, নিব। আর দাগাদাগি করবা না, দাগাদাগি যদি আমি ডিটেক্ট করতে পারি ক্লাস থেকে বাদ। এটা তো এক্সপেরিমেন্ট করার জায়গা না, ঠিক না? ক্লাস হচ্ছে এক্সপেরিমেন্ট করার জায়গা, এক্সপেরিমেন্ট করার পরে নিজেরা নিজেরা মিটিং করবা, ঠিক আছে? নিজেরা মিটিং অন করবা, সেখানে দাগাদাগি করবা যত ইচ্ছা তত, ঠিক আছে? এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা হচ্ছে ক্লাসের জায়গা। সো ক্লাস করো। ওকে, সো যেটা করতেছিলাম যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ হচ্ছে আমাদের টোটাল কত ডিসটেন্স ট্রাভেল করছে, ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের যোগফল এবং হচ্ছে তাদের উচ্চতা, উচ্চতাটা হচ্ছে এই ডিরেকশন। তো এভাবে হচ্ছে আমরা পেলাম। দেন সো আমরা পেলাম কি s ইকুয়াল হাফ u প্লাস v ইনটু t। ওকে, এখন যে ভিটা আমরা যে এই সূত্র যে ভিটা আছে, এই ভিটাতে আমরা ইনপুট করব ইজ ইকুয়াল এটি। এই জিনিসটা যদি আমরা এখানে পুট করি তাহলে দেখো সূত্রটা কি হয়ে যায়, এইরকম s ইকুয়াল হাফ ইনটু u প্লাস এটি ইনটু t। ঠিক আছে, তো সবগুলোকে যদি আমি পরবর্তীতে গুণ করে দিই, সো এই সূত্রটা হবে এরকম যে s ইকুয়াল ut প্লাস হাফ এটি স্কয়ার। সো দিস ইজ অ্যানাদার ল। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ল। দেন আরেকটা ল হচ্ছে এরকম যে এটা যদি একটু খেয়াল করো, এখানে যেটা আমরা একটু দেখো যে এটাকে এভাবে কিন্তু লেখা যায়, ঠিক আছে? জাস্ট ইউটাকে এই পাশে নিয়ে আসছি, ইউ যেটা ছিল এই পাশে নিয়ে আসছে, এটা হচ্ছে মাইনাস হয়ে গেছে, তো বি মাইনাস ইউ ইকুয়াল এটি। ওকে, সো এটা একটা গেল বি মাইনাস ইউ প্লাস এটি। দেন ফ্রম টু, সো 2 নাম্বার থেকে যদি তুমি হিসাব করো, দেখো এই টিটাকে যদি নিচে নিয়ে আসো এবং 2s টাকে যদি উপরে নিয়ে আসো, তাহলে এই জিনিসটা হয় কি বি প্লাস ইউ ইকুয়াল 2s বাই টি। একটু সবাই একটু লাইনে থাকো, হ্যাঁ? আচ্ছা, জি জি। আচ্ছা, তো সো এটা লেখা যায় ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, এবং এখান থেকে লেখা যায় এটা ভি প্লাস ইউ ইকুয়াল 2s বাই টি। তো এটা যদি আমরা গুণ করি এই দুটাকে, সূত্রটা হয় এরকম বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s। জাস্ট আমরা যদি a প্লাস বি ইনটু a মাইনাস বি এর সূত্রটা আমরা যদি মনে থাকে, a প্লাস বি ইনটু a মাইনাস বি ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এই দুইটা সূত্র থেকে আমরা এরকম পাই যে বি স্কয়ার বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 2as, ঠিক আছে? 2a ইনটু s। তো এটাকে পরবর্তীতে লেখা যায় এরকম যে বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2s, জাস্ট এই পাশে নিয়ে লেখা। আচ্ছা, মিরাজ তালুকদার রেজ হ্যান্ড। ওকে, মিরাজ তালুকদার। হ্যাঁ, মিরাজ তালুকদার, তোমার কোনো কোশ্চেন আছে? হ্যালো, আচ্ছা, হ্যাঁ বলো। কাজী নওশাদ আহমেদ, তোমার কোনো প্রশ্ন আছে রিগার্ডিং দিস? যারা হাত তুলতেছো তারা তারা কি কোশ্চেনের জন্য হাত তুলতেছো নাকি অন্য কোনো প্রবলেম? আমি কিন্তু এই যে দেখো তোমাদেরকে আনমিউট করার অপশন দিচ্ছি। স্যার নওশাদ বলতেছি, হ্যাঁ, এই জায়গায় বিটা যে এই পাশে আসলো, হ্যাঁ তো এটা মাইনাস যে হলো, হ্যাঁ, এটার ইয়াটা একটু বলবেন? কোনটা কোনটা?
এই যে বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি। এটা এটা জি, just জি, কিছু না, জি। এটা জাস্ট এখান থেকে ভি ভি যেটা ছিল এটা যদি জি। এই পাশে ইকুয়ালের এই পাশে আসলে মাইনাস হয়, এটা যেমন এটা এটা তো এটা বুঝছো না যে যদি ইকুয়ালের এই পাশে আসে তাহলে কি হয়ে যায়, সাইন চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো তো এটা থেকে আমরা পরবর্তীতে এরকম করলাম বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার, সরি বি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার ইকুয়াল টু এস, এবং পরবর্তীতে এই বি স্কয়ারটাকে এক পাশে নেওয়া হয়েছে, দ্যাটস ওয়াই এই মাইনাস চেঞ্জ হয়ে টু এই প্লাস হয়ে গেল। তো এই এই চারটা সূত্র তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলাই বেসিক্যালি এইগুলা দিয়ে তোমরা সবসময় ম্যাথ করছো যারা ফিজিক্সে ছিল, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে তোমাদের এই ইকুয়েশন গুলো আসে, এবং এই ইকুয়েশন গুলোকে বলা হয় ইকুয়েশনস অফ মোশন, হ্যাঁ, গতিসূত্র। আচ্ছা, এখন আমাদের আজকের যে বাকি যে টপিকসটা সেটা আমরা যদি দেখি, হচ্ছে আজকে তোমাদের টপিকস পড়া, এই আগের টপিকসটার জন্য একটু লেট, এটা আমরা দেখি তাহলে শেষ করে ট্রাই করি। ওকে, এটা দেখো, এটা কি বলছে যে নিউটনস ল অফ মোশন, ঠিক আছে, নিউটনের গতিসূত্র, এর সাথে সবাই ফ্যামিলিয়ার হওয়ার থাকার কথা। তো আমরা জাস্ট এটা যেহেতু একদম বেসিক ক্লাস তোমাদের, সো এই জিনিসটা আমাদের করতে হবে। সো নিউটনের তিনটা সূত্র আছে যেটাকে বলা হচ্ছে নিউটনের গতিসূত্র। প্রথম যে সূত্রটা সেটা কি বলছে, ইনারশিয়া, ঠিক আছে, ল অফ ইনারশিয়া। দ্বিতীয়টাকে বলতেছে হচ্ছে এফ ইকুয়াল এম এ। তৃতীয় যে সূত্রটা সেটাকে বলতেছে অ্যাকশন রিঅ্যাকশন সূত্র। ওকে, সো লেটস স্টার্ট। এটা একটু পড়ো তো। While most people know what Newton's law says, many people do not know what they mean or simply do not believe what they mean. ঠিক আছে, বলছে যে নিউটনের যে সূত্র যে আবিষ্কার করছে নিউটন, এটা আমরা প্রকৃতিতে রেগুলার আমরা দেখি, বাট আমরা বুঝার ট্রাই করি না অথবা বুঝি না, ঠিক আছে, যে এটা আসলে কিভাবে কানেক্টেড। সো আজকে আমরা দেখবো যে বিভিন্ন ল গুলা কিভাবে প্রকৃতির সাথে কিভাবে কানেক্ট করা যায়, প্রকৃতির বিভিন্ন যে ল গুলা আছে তার সাথে। ওকে, ফার্স্টের যে লটা সেটা হচ্ছে কি, এখান থেকে শুরু করি। An object at rest will at rest and an object in motion will at stay in motion at constant velocity unless acted upon by an unbalanced force. এটা দিয়ে বোঝাচ্ছে যে কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে, ঠিক আছে, কোনো একটা বস্তু যদি গতিশীল থাকে সে সবসময় সেই নির্দিষ্ট গতিতে চলতে থাকবে, আর যদি কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে সে সবসময় স্থিরই থাকবে, আনলেস, হ্যাঁ, যতক্ষণ না তো এই বস্তুটার উপর একটা আনব্যালেন্সড ফোর্স ক্রিয়েট করা হয় বা আনব্যালেন্সড ফোর্স তার মধ্যে পুশ করা হয়, ঠিক আছে? তো এটা একটা এক্সাম্পল হচ্ছে লাইক এরকম যে একটা বল, ফুটবল খেলা হচ্ছে কি, ফুটবল দিয়ে হচ্ছে আমরা খেলি, ঠিক না? বলকে সারাদিন হচ্ছে দৌড়াদৌড়ি করা লাগে, মানে বল আমরা পায়ে পায়ে ঘুরে। বাট চিন্তা করো যে বলটা যদি এক জায়গায় রেখে দাও, সেটা কি আজীবন ওই জায়গায় থাকবে না? ঠিক আছে, মানে সবসময় ওইখানে থাকবে যদি আমরা তার উপর একটা আনব্যালেন্স ফোর্স ক্রিয়েট করি। মানে যদি আমরা তার উপর একটা লাঠি বা একটা ঘুষি বা যাই হোক তার মধ্যে একটা ফোর্স বা একটা বল যদি প্রয়োগ না করি, এটা সবসময় কি থাকবে, এখানে স্থির অবস্থায় থাকবে। ওকে, এখন ফোর্স হচ্ছে বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে ব্যালেন্স ফোর্স, একটা হচ্ছে আনব্যালেন্স ফোর্স। তো ব্যালেন্স ফোর্স এবং আনব্যালেন্স ফোর্স বোঝার জন্য এই চিত্রটা দেখাটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে হচ্ছে একটা দড়ি, দড়ি টানা, এই খেলা তো অনেকে দেখছো, রাইট? এখানে দেখো তিনজন এই পাশে এবং তিনজন এই পাশে দড়ি টান খেলা হচ্ছে। এখন যদি তারা সবসময় এই অবস্থানেই থাকে, রাইট, এই অবস্থানে তাহলে এই যে বলে এদিক থেকে টানতেছে এদেরকেও কি করতে হবে, এই বলে এই দিক থেকে টানতে হবে, মানে বলটা সবসময় দুই পাশ থেকে কি হতে হবে, সমান হইতে হবে। ওকে, এই ক্ষেত্রে এই বলটাকে বলা হচ্ছে ব্যালেন্স ফোর্স, ঠিক আছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, দুজনেই ফোর্স ক্রিয়েট করতেছে বাট কি হয়ে যাচ্ছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কেউ কেউ ছিটকে পড়তেছে না, একজন একজনকে ছিটকে পড়তেছে না। ওকে, বাট যখনই একটা ফোর্স একটু বেশি হয়ে যায়, ধরো সে ধরো হচ্ছে 10 নিউটনে ফোর্স দিচ্ছে, 10 নিউটনে টানতেছে এই পাশে, আর সে ধরো 9 নিউটনে এদিকে টানতেছে, নিজের দিকে 9 নিউটনে টানতেছে, আসলে ফোর্সের ডিরেকশনটা তো এদিকে 9 দিকে। তো তারা যখন এই ফোর্সটা যখন কম হয়ে যাবে তখন কি হবে, এরা সবাই সামনের দিকে চলে আসবে, মুভ করবে, ঠিক না? তো এই অবস্থাতে কি হচ্ছে, ফোর্সটা আনব্যালেন্সড হয়ে যাচ্ছে। তো ব্যালেন্স ফোর্স এবং আনব্যালেন্স ফোর্স বোঝার একটা একদম বেসিক একটা এক্সাম্পল হচ্ছে এটা, ঠিক আছে, যে যখনই ফোর্সটা দুই পাশে সমান থাকবে তখন তাকে আমরা বলতেছি হচ্ছে ব্যালেন্স ফোর্স, যখনই এক পাশে ফোর্সটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, তখনই অন্য পাশ থেকে কি হয়ে যাবে, এটা
সামনে চলে আসবে অথবা ছিটকে পড়বে। তো এটাই বলতেছে যতক্ষণ পর্যন্ত একটা আনব্যালেন্স ফোর্স ক্রিয়েট না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু স্থির অবস্থায় থাকবে, এইভাবেই ধরে রাখবে। আর যখন একটা আনব্যালেন্স ফোর্স ক্রিয়েট হবে তখনই কি হয়ে যাবে, এরা শিফট করবে। ওকে, এবং তাদের মধ্যে একটা মোশন সৃষ্টি হবে। ওকে, দেন নেক্সট যে স্লাইডটা, এটা হচ্ছে ফার্স্ট বলের একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা টার্ম, সেটা হচ্ছে ইনারশিয়া। ঠিক আছে, ইনারশিয়া মানে হচ্ছে জড়তা। ঠিক আছে, জড়তা কোন ধরনের জিনিস? জড়তা হচ্ছে যে কোন একটা বস্তু যে অবস্থায় আছে, বর্তমানে যে অবস্থায় আছে সবসময় সেই অবস্থাতে থাকতে চাওয়ার যে প্রবণতাটা, সেটাকে হচ্ছে কি বলা হয়? জড়তা। ঠিক আছে, বুঝা যাচ্ছে যে যে অবস্থায় যে জিনিসটা আছে, ধরো ফুটবল যে অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে, সে সবসময় স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই কি? সেটাকে জড়তা। ওকে, তো জড়তা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে গতি জড়তা, একটা হচ্ছে স্থির জড়তা। আচ্ছা, তো নেক্সট স্লাইডে আমরা যদি দেখি, আচ্ছা, এই জিনিসটা দিয়ে বোঝানো হচ্ছে যে অনেকগুলা কি বলা হয়, কুমড়া, ঠিক আছে, একটা একটার উপর বসানো। এখন চিন্তা করো যে একটা একটার উপর বসানো, এটা কিন্তু যখন ব্যালেন্সড অবস্থায় থাকে তখন কিন্তু একদম সমান ভাবে থাকে, কিন্তু নড়াচড়া করে না। বাট দেখবে যে যখনই একটু একদিকে আনব্যালেন্সড হয়, সব দিকে ওই দিকে চলে যায় বা ওই দিক থেকে সরে আসে। ঠিক আছে, দ্যাট মিনস এটাকে আমরা বলতেছি কি একটা জড়তা। এই যে কি বলা হয়, যে পাম্পকিন মানে হচ্ছে যে কুমড়া গুলা যে অবস্থায় থাকতে চাচ্ছে সেই অবস্থায় থাকার যে প্রবণতা, সেটাকে আমরা বলছি জড়তা। দেন বলছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট টার্ম, ফ্রিকশনের একটা ইম্পর্টেন্ট টার্ম আছে। ফ্রিকশন মানে হচ্ছে কি ঘর্ষণ। ঠিক আছে, ঘর্ষণ কি করবে? সবসময় বাধা সৃষ্টি করবে, কোন একটা জিনিস প্রবাহে বাধা সৃষ্টি করবে, কোন একটা গতি সৃষ্টিতে, গতিশীল বস্তুর উপর বাধা সৃষ্টি করবে তার গতি কমানোর জন্য। জাস্ট লাইক চিন্তা করো যে নিউটনের যে সূত্র, এই সূত্র অনুসারে বলা হয়েছে কি যে গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকবে। সো লাইক তুমি টেবিলের উপর, ধরো একটা টেবিলের উপর তোমার যে মোবাইলটা, ঠিক আছে, মোবাইলের যদি ফ্রিকশন কম থাকে, মোবাইলকে তুমি স্লাইড করবে, মানে মোবাইলকে একটা ফোর্স ক্রিয়েট করবে। সো তার নিউটনের সূত্র অনুসারে কি এই যে ফোর্সটা ক্রিয়েট হইলো সেটা আজীবন চলতেই থাকবে। ঠিক আছে, এই মোবাইলটা আজীবন স্লাইড করতেই থাকবে। সো স্লাইড করতে করতে ধরো মেজে টেজে পার হয়ে দূরে চলে যেতে। হ্যাঁ, বাট এইটা কিন্তু বেসিক্যালি হয় না। হয় কি, একটা নির্দিষ্ট দূরত্বে যাওয়ার পর এই বেগটা কি হয়ে যায়? জিরো হয়ে যায়, বেগটা কমে যায়, বস্তুটা থেমে যায়। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? ফ্রিকশনের উপর। বস্তুর যেটা হচ্ছে বস্তুর গতিশীল অবস্থায় বাধা সৃষ্টি করে, সেটাকে আমরা কি বলি? ফ্রিকশন। ওকে, ফ্রিকশন টার্মটা হচ্ছে এরকম। আর ফ্রিকশন হচ্ছে কয় ধরনের? দেখো, ফ্রিকশন হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন, এটা হচ্ছে আইসিসি। একটা হচ্ছে রোলিং ফ্রিকশন, যে বল যে ঘুরতে ঘুরতে থেমে যায়। ঠিক আছে, বলটা কিন্তু ঘুরতেছে, ঠিক না, বাট এটা কিন্তু একটা সময় কি হচ্ছে? থেমে যাচ্ছে। সো এটাকে বলতেছে রোলিং ফ্রিকশন। দেন হচ্ছে ফ্লুইড ফ্রিকশন। ফ্লুইড ফ্রিকশন কি? পানি বা আমাদের যে বাতাসের যে জড়তাটা আছে, দেখবা যে পানিকে যদি ফ্লো করা একটা নির্দিষ্ট দূরত্ব পর যাওয়ার পর সে থেমে যাবে। সো এই ফ্লুইডের যে ফ্রিকশনটা কি বলা হয়, যে পৃষ্ঠতলের উপর যে ফ্রিকশনটা তৈরি করে, সেটাকে আমরা কি বলি? ফ্লুইড ফ্রিকশন। এবং স্ট্যাটিক ফ্রিকশন কি? ইনিশিয়াল ফ্রিকশন হয় মুভিং অন অবজেক্ট। ঠিক আছে, একটা অবজেক্ট যখন মুভ করে, ঠিক আছে, তখন তাকে আমরা সেটাকে যে ফ্রিকশনটা তৈরি, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ফ্রিকশন। তো এখানে যে ফ্রিকশনটা, সেটা বেসিক্যালি একটা স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, আচ্ছা, বলছে এখানে দেখো এই জিনিসটি ইম্পর্টেন্ট, ইন দ্য অ্যাবসেন্স অফ ফ্রিকশন দ্য বুক উড কন্টিনিউ মোশন উইথ দ্য সেম স্পিড এন্ড ডিরেকশন ফরএভার। মানে আজীবন, যদি ফ্রিকশনটা না থাকতো, এই যে বইটা তুমি স্লাইড করলা বা বইয়ের উপর ফোর্স ক্রিয়েট করলা, এই বইটা আজীবন একটা গতিশীল, নির্দিষ্ট গতিশীলে চলতেই থাকতো, থামাথামি থাকতো না। বাট এই ফ্রিকশনটার জন্য কি হচ্ছে? এই জিনিসটা থেমে যাচ্ছে। সো ফ্রিকশনের একটা বড় এক্সাম্পল হচ্ছে আমরা যে হাঁটা চলা করি। ঠিক আছে, হাঁটা চলা করি, যে এটা কি করছে? ভূপৃষ্ঠের সাথে একটা ফ্রিকশনে আমাদের আটকায় রাখে। যদি ফ্রিকশন না থাকতো, যে ধরো অনেক সময় আমরা পিছ লাগাই না কোনো কিছুর উপরে, লাইক শৈবাল বা বিভিন্ন পিছলা জায়গায়, যে ফ্রিকশন জায়গা যেখানে ফ্রিকশন কম, সেখানে আমরা পিছলা খাই, তো আমরা কিন্তু হাঁটতে পারতাম না যদি ফ্রিকশন না থাকতো। তো ফ্রিকশন অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। হ্যাঁ, যদিও মনে হচ্ছে যে একটা নর্মাল টার্ম, বাট এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, প্রকৃতির জন্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আচ্ছা, পরবর্তীতে আচ্ছা, এটা একটা দেখো, এই যে জড়তাটা নিয়ে, ইনারশিয়া নিয়ে যে আমরা কথাটা বললাম, ইনারশিয়া মানে কি? জড়তাটাতে আমাদের শরীর যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চায়। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে এটা, এরকম আছে। এটা তো চলতে পারে, একটা ভিডিও ছিল। আচ্ছা, তো এটা জিনিসটা দেখো যে এখানে একটা ওয়াল আছে। তো তুমি গাড়িতে আছো, তো গাড়িটা আছে ধরো 7 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে, 7 কিলোমিটার পার আওয়ার বেগে চলতেছে। তো তোমার শরীরের মধ্যেও কিন্তু তোমাকে মনে হচ্ছে তুমি স্থির আছো, আর তোমার শরীরের মধ্যেও কিন্তু একটা জড়তা সৃষ্টি হচ্ছে, একটা গতি জড়তা সৃষ্টি হচ্ছে, রাইট?
তো তোমার শরীরটা কত বেগে গাড়ির সাথে সাথে 7 কিলোমিটার/আওয়ার বেগে চলতেছে। তো যেটা হয় লাইক তুমি যখন এভাবে যেতে থাকে এটা, এবং যখন এখানে বাধা সৃষ্টি হয়, ধরো এখানে বাড়ি খেলো, ঠিক আছে, এটা একটা ভিডিও টাইপ ছিল, এটা আসতেছে না কেন, ভিডিওটা দেখলে বুঝতে পারো যে এই গাড়িটা যখন মুভ করতে থাকবে এবং এখানে যখন বাড়ি খাবে তুমি কিন্তু কি করবা, তুমি ছিটকে সামনে চলে যাবে, রাইট? তুমি কিন্তু এভাবে চলতেছে যে তুমি এখানে ধরো গাড়িটা বাড়ি খেলো, গাড়িটা পিছনের দিকে আসবে বা এখানে থাকবে, তুমি কিন্তু ছিটকে সামনের দিকে চলে যাবে, মানে তোমার শরীর তখনও যে বেগটা নিয়ে গাড়িটা চলতেছিল সেই বেগে কিন্তু তোমার শরীরটা আছে। সো এটাই হচ্ছে জড়তা, যে বডিটা, তোমার বডিটা সবসময় কি ওই বেগেই থাকতে চায়, দ্যাটস ওয়াই তোমাকে সামনের দিকে নিয়ে ছিটকে ফেলে দেয়, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা গতি জড়তার এক্সাম্পল। ওকে, দেন যে সূত্রটা আছে এটা হচ্ছে F ইকুয়াল m। এই সূত্রটা হচ্ছে ফোর্স ইকুয়াল হচ্ছে মাস, বস্তুর ভর, এবং হচ্ছে যে ত্বরণ, ঠিক আছে? মানে ফোর্স ইকুয়াল হচ্ছে বস্তুর ভর এবং হচ্ছে ত্বরণ। তো এই সূত্রটা বেসিক্যালি কি, দেখো দ্য নেট ফোর্স অফ অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ ইটস মাস এন্ড অ্যাক্সেলারেশন। তো মানে একটা বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয় সেই বলটা অ্যাকচুয়ালি কি বস্তুর ভর এবং ত্বরণের সমান। গুণ করলে যে বলটা আসবে সেটা হচ্ছে ইকুয়াল। এখন এটার একটি ইম্পর্টেন্ট রুল আছে, সেটা এটা দিয়ে বোঝানো যায় এইরকম একটা জিনিস, ঠিক আছে? তো এখানে দেখো যে, তো বোঝা গেছে যে বল, কোন বস্তুর উপর যদি তুমি বল প্রয়োগ করতে চাও, সেই বল প্রয়োগটা কিসের উপর ডিপেন্ড করবে, বস্তুর ভর এবং ওই বল প্রয়োগের ফলে তার যে কি পরিমাণ ত্বরণ হয়েছে তার উপর। এখন দেখো এখানে একটা জিনিস, যে এক্সাম্পলটা দেয়া আছে, ধরো এটা একটা উপত্যকা বা একটা কি বলা হয় একটা গাঙের, একটা গাঙের মতো জায়গায় এখানে বস্তুর ত্বরণ হচ্ছে কম, ঠিক আছে? কি হওয়া উচিত ছিল, এটা বস্তুটার ত্বরণ কম। একটা গুলির সাথে চিন্তা করো, একটা গুলি যে বেগে যায় বা যে ত্বরণে যায়, এই পানিটা কি সেই ত্বরণে যায়? ত্বরণে যায় না, এই পানিটা আস্তে আস্তে স্লাইড করতেছে। ওকে, এটা ধরো নর্মাল মৌসুমে, গ্রীষ্ম মৌসুমে আস্তে আস্তে পানিটা স্লাইড করতেছে। বাট তুমি একটু চিন্তা করো যে এটা আস্তে আস্তে স্লাইড করতেছে, বাট এটার ত্বরণ অনেক বেশি, বাট এটার ভর কিন্তু কম। বস্তুর ভর কম, ত্বরণ অনেক বেশি। আর এখানে বস্তুর ভর অনেক বেশি, কারণ অনেক পানি, ঠিক আছে? বাট এটার গতিশীল কম, মানে এটার ত্বরণ মধ্যে কম। তো এখানে কি বলছে, সামথিং ভেরি ম্যাসিভ, হাই ম্যাস দ্যাট চেঞ্জিং স্পিড ভেরি স্লোলি লাইক এ গ্লাসিয়ার ক্যান স্টিল হ্যাভ হায়ার ফোর্স। তো এটাকে যদিও এটার মধ্যে দিয়ে পানি আস্তে আস্তে ফ্লো করতেছে, বাট এটা যেহেতু ম্যাস অনেক বেশি, আমরা কি দেখলাম যে ম্যাস এবং হচ্ছে অ্যাক্সেলারেশনের যে গুণফলটা সেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ফোর্স। তো এখানে ফোর্স অনেক বেশি হতে পারে, যদিও মনে হচ্ছে যে এটার ফোর্স বেশি হবে না, কারণ পানিগুলো আস্তে আস্তে যাচ্ছে, বাট এটারও ফোর্স বেশি হবে কারণ এটার ম্যাস অনেক বেশি। আবার দেখতে বলছে এখানে কি, সামটাইম বা সামথিং ভেরি স্মল দ্যাট চেঞ্জিং স্পিড ভেরি কুইকলি, হাই অ্যাক্সেলারেশন লাইক বুলেট ক্যান স্টিল হ্যাভ গ্রেট ফোর্স। তো ছোট একটা জিনিস, একটা বুলেট, বাট এটা কি হচ্ছে, এটার যে অ্যাক্সেলারেশন অনেক বেশি, এটার গতি অনেক বেশি, বাট এটার ভর কিন্তু কম। বাট গতি ইনটু ভর গুণ করলে দেখা গেল কি এটার যে ফোর্সটা হচ্ছে এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ছোট জিনিসের ভরও কি হতে পারে, অনেক বেশি হতে পারে। ওকে, তো এই জিনিসটা তোমরা একটু দেখবা ডিসক্রিপশনটা। পরবর্তীতে এখানে দেখো একটা বলা আছে যে 5, এটা দেখো 2 কেজি ভরের একটা বস্তুর মধ্যে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন তৈরি করা গেলে তার মধ্যে 10 নিউটন হয়, কারণ আমরা জানি F ইকুয়াল m। সেম ভাবে 2 নিউটন বলের উপর যদি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সেলারেশন তৈরি করো, সেটা হবে কি 20 নিউটন। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট জিনিস বলছে কি, ইফ মাস রিমেইনস কনস্ট্যান্ট, মানে মাস যদি কোনো বস্তুর ভর যদি মানে এখানে আমি দুইটা ক্যালকুলেশন করতেছি, ঠিক আছে? ধরো একটা গাড়ি যার ভর হচ্ছে 10 কেজি, 2 কেজি, ধরো একটা ছোট গাড়ি 2 কেজি, আবার এটার ভর হচ্ছে কত, 2 কেজি, 2 কেজি। তো বলছে ডাবলিং দ্য অ্যাক্সেলারেশন, তো এটার অ্যাক্সেলারেশন ধরো হচ্ছে 5 ms minus 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখানে বলতেছে যে দুইটা বস্তুর ভরই হচ্ছে সেম, বাট এটার যে ত্বরণ সেটা হচ্ছে 5, এটার হচ্ছে 10। তো তাদের মধ্যে যে ফোর্সটা হবে
আর হচ্ছে ডাবল, ঠিক আছে? কেন ডাবল? দেখো এটাকে যদি তুমি গুণ করো 5 × 2 এটা হচ্ছে কত? 10 নিউটন। বলের এখানে যে 10 × 2 এটা হচ্ছে 20 নিউটন। তো দেখা যাচ্ছে কি এটা একটা দ্বিগুণের সমান। হ্যাঁ, তো ভর যদি চেঞ্জ হয়, যদি কি বলা হয় অ্যাক্সেলারেশন চেঞ্জ হয় বা ত্বরণ চেঞ্জ হয়, তাদের বল কিন্তু আলাদা আলাদা হইতে পারে, ঠিক আছে? যেমন এখানে দেখো সেম বস্তুর ভর সেম বাট বল কিন্তু আলাদা আলাদা। কেন? কারণ তাদের অ্যাক্সেলারেশন হচ্ছে আলাদা। এটা পুরোটাই হচ্ছে সূত্রের উপর, F = m, ঠিক আছে? m এবং এর গুণফলের জন্য যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ওকে, তো এটা তোমরা একটু দেখবা, এখানে ম্যাথ আছে, ম্যাথটা তোমরা করার চেষ্টা করবা। দেন এখানে দেখো যে কিছু বল, যেহেতু আমরা বল নিয়ে কথা বলছি, এখানে কিছুটা বলের এক্সাম্পল দেয়া আছে। যেমন একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। যে কোনো একটা বস্তুকে যদি তুমি ছেড়ে দাও, ভূপৃষ্ঠের উপর থেকে ছেড়ে দাও, এটা কোন দিকে যাবে? ভূপৃষ্ঠের দিকে চলে আসবে না? তো এটাকে কি বলা হচ্ছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তারপর দেখো স্ট্যাটিক ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কি? স্ট্যাটিক ইলেকট্রিসিটি হচ্ছে স্থির তড়িৎ। হ্যাঁ, আমরা এটার একটা এক্সাম্পল হচ্ছে, ধরো শীতকালে যখন চুল আঁচড়াবা বা তোমাদের যে কম্বল, দেখবা যে কম্বলের মধ্যে পটপট শব্দ হয়। হ্যাঁ, কোনো কিছুর সাথে যদি ঘর্ষণ লাগে তখন এটা হচ্ছে পটপট শব্দ হয়। এটা হচ্ছে স্ট্যাটিক ইলেকট্রিসিটি বলে। এবং ইলেকট্রিসিটি যেটা আছে সেটাও কি এক ধরনের বল, ঠিক আছে? ইলেকট্রনকে আমি যে ফোর্স দিচ্ছি ভোল্টেজের মাধ্যমে, সেটা হচ্ছে আমার একটা বল সৃষ্টি হচ্ছে। দেন হচ্ছে ম্যাগনেটিজম, ঠিক আছে? যে ম্যাগনেটিক একটাকে বিকর্ষণ করে। হ্যাঁ, নর্থ পোলকে বিকর্ষণ করে এবং সাউথ পোল নর্থ পোলকে আকর্ষণ করে। এবং আরেকটা হচ্ছে কি ফ্রিকশন। তো ফ্রিকশনও কিন্তু একটা বল, মনে রাখতে হবে। ফ্রিকশন ইজ ওয়ান টাইপ অফ ফোর্স, ওকে, দ্যাট রেজিস্ট দ্য ফোর্স। হ্যাঁ, ফ্রিকশন নিজে একটা ফোর্স এবং এটা কি করে? কোন একটা ফোর্সকে, কোন একটা গতিকে সে কি করবে? রেজিস্ট করবে, মানে থামায় দেওয়ার চেষ্টা করবে বা কমায় দেওয়ার চেষ্টা করবে। ওকে, আচ্ছা, দেন সেটা হচ্ছে থার্ড ল। তৃতীয় যে সূত্রটা, এটা কি বলছে? যে এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। ওকে, এটা বলছে এখানে যে প্রত্যেকটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, দেখি কারা কারা এখন আছে। সবাই একটু আনলোড করো তো, দেখি কারা কারা আছে। সবাই আনলোড করো। জি স্যার, জি স্যার, সবাই জি স্যার, ঠিক আছে স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার, জি স্যার, কথা শোনা যাচ্ছে, বাট আপনার মাঝে মাঝে কাটা কাটা আসতেছে, ভয়েস ক্লিয়ার আসতেছে না। এরা হচ্ছে সুমাইয়া, এরা আসতো সুমাইয়া। তারপর হিমা আছে স্যার। স্যার আমি মুখ ক্লাস আছি। আমারটা দিছেন স্যার। ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে? স্টিল নাও 212005333. স্যার এখন কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? সবাইকে আমি না স্যার, না স্যার, নাই। স্যার অ্যাটেন্ডেন্স চলতেছে নাকি? স্যার আমার নাম তো আসেন। আচ্ছা, তো এটা আমরা থার্ড ল যেটা আমরা পড়বো, তার আগে হচ্ছে 5 মিনিট একটা বিরতি। হ্যাঁ, 5 মিনিট পর মানে 5:45 সবাই আবার জয়েন করবে। তারপর আমরা একটু পরে ছেড়ে দেবো। ওকে, থার্ড ল যে বাকিটুক আছে পরে আমি ছেড়ে দেবো। তো 5 মিনিট ব্রেক, বুঝে গেছে? সবাই 5:45 জয়েন করবা। ওকে, আমরা টোটাল এখানে 43-45 জন ছিল, সবাইকে চাই আবার। সবাই 5:45 জয়েন, 5 মিনিট ব্রেক। Recording stopped.